তোমাদের প্রতি আমি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছি। চ্যালেঞ্জটি কি গ্রহণ করবে? ওকে, চ্যালেঞ্জটা হচ্ছে তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে তোমরা বিজ্ঞান কেন পড়ছো, তোমরা যেই বিষয়গুলো পড়ছো অর্থাৎ নিউটনের সূত্র বা গ্যালিলিও সূত্র বা আইনস্টাইনের সূত্র, যাই আমরা পড়ি না কেন, এই জিনিসগুলো আসলে এখন থেকে অনেক বছর আগে আবিষ্কৃত হয়ে গেছে। একজনে একটি আম খেয়ে অর্ধেক খেয়ে তারপরে যদি তোমাকে দেয়, তুমি কি সেটা খাবা? অবশ্যই খাবা না। তাহলে যে জিনিসগুলো আবিষ্কৃত হয়ে গেছে, নিউটনের সূত্র, গ্যালিলিওর সূত্র, আইনস্টাইনের সূত্র, আরও অনেক সূত্র রয়েছে, সেই সূত্রগুলো আবিষ্কৃত হয়ে গেছে অলরেডি, তারা আবিষ্কার করে ফেলেছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, সেই আবিষ্কৃত বিষয়গুলো আমরা কেন পড়ছি? এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। তো যারা জানাতে পারবা সঠিক উত্তরটা, আমি ধরে নেব যে তোমরা কেন বিজ্ঞান পড়ছো সেই কারণটা অবশ্যই তোমরা জানো। আর যারা উত্তরটা দিতে পারবা না, যারা জানো না, ধরে নিতে হবে যে তোমরা কেন বিজ্ঞান পড়ছো তা তোমরা নিজেরাই জানো না। এবার চলে আসি পড়াশোনায়। এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব। আমরা যদি কোনো একটা কঠিন পদার্থে তাপ প্রয়োগ করি তাহলে সেটা তরলে পরিণত হয়, তরলে যদি আরও তাপ প্রয়োগ করি তাহলে সেটা গ্যাসে পরিণত হয়, গ্যাসকে যদি আরও তাপ প্রয়োগ করি, অনেক বেশি পরিমাণে যদি তাপ প্রয়োগ করি, তখন পদার্থের একটি বিশেষ অবস্থা কিন্তু হয়। তো সেটা আমরা আলোচনা করব পরে। এখানে আরেকটা কুইজ আমি তোমাদেরকে দিতে চাইছি, তো এই কুইজটার উত্তরও তোমরা দিবা কমেন্ট সেকশনে। সেটি হচ্ছে, আমরা কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়, তরলে তাপ প্রয়োগ করলে তারপরে গ্যাসে, আবার গ্যাসকে যদি আমরা আরও তাপ প্রয়োগ করি তখন পদার্থের চতুর্থ একটি অবস্থা হয় যেটিকে প্লাজমা অবস্থা বলা হয়। এখন প্রশ্নটা হচ্ছে, কেন কঠিন পদার্থকে তাপ দিতে হচ্ছে, কেন তরল পদার্থকে তাপ দিতে হচ্ছে? সেগুলোর অবস্থার পরিবর্তন করার জন্য। এটা তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবা। তো এখন আমরা আলোচনা করব অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব। আমরা যদি কোনো একটা পদার্থের উপরে তাপ প্রয়োগ করি তাহলে এই তাপের আসলে কি প্রভাব বা কি ইফেক্ট একটা পদার্থের উপরে পড়বে সেইটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তোমরা বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছ, এখানে একটি পাত্র রাখা আছে। তো এই পাত্রের ভেতরে একটি কঠিন বস্তু আছে, তোমরা লাল কালারের একটি কঠিন বস্তু দেখতে পাচ্ছ। তো এই পাত্রের মধ্যে একটি থার্মোমিটারও রাখা আছে। এই থার্মোমিটারের কাজ হচ্ছে এই পাত্রের তাপমাত্রা কত সেটি নির্ণয় করা বা সেই পাঠটি দেখানো। এখানে তাপও প্রয়োগ করা হচ্ছে পাত্রের ভেতরে। তো পাত্রে আমরা তাপ দিচ্ছি, তাপ দেওয়ার কারণে তাপমাত্রা এখানে বাড়তে থাকবে। তো তাপমাত্রা মনে করো 70 ডিগ্রি সেলসিয়াস হলো, এখানে আমরা তাপ দিচ্ছি 70 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তো 70 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা, তখন আমরা এই কঠিন বস্তুটার কোনো পরিবর্তন দেখতে পেলাম না, অর্থাৎ কঠিন বস্তুটা কঠিনই আছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তারপরে মনে করো তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হলো, তারপরেও দেখতে পেলাম যে এই কঠিন বস্তুটার আসলে কোনো পরিবর্তনই হলো না। তারপর আমরা আরো তাপ দিচ্ছি, সেই তাপমাত্রাটা মনে করো এক সময় গিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালো। তো যখন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা হলো, তখন আমরা দেখতে পেলাম যে এই যে কঠিন বস্তুটি রয়েছে সেই বস্তুটি ধীরে ধীরে গলতে শুরু করেছে। তো এই যে কঠিন বস্তুটি গলতে শুরু করেছে, চোখের পলকে 1 সেকেন্ডের মধ্যে নিশ্চয়ই এই পুরো কঠিন বস্তুটা গলে যাবে না। এই কঠিন বস্তুটা গলতে 5 মিনিট 10 মিনিট একটা সময় লাগবে। তো এই যে 10 মিনিট পুরো কঠিন বস্তুটা গলতে, যে গলে অর্থাৎ তরলে পরিণত হতে যে 10 মিনিট সময় লাগছে, এই 10 মিনিট পর্যন্ত তো আমরা তাপ দেওয়া অব্যাহত রেখেছি। কিন্তু দেখা যাবে এই থার্মোমিটারের মধ্যে 180 ডিগ্রি তাপমাত্রা যখন 180 ডিগ্রি সেলসিয়াস হলো, তখন কিন্তু এই কঠিন বস্তুটা গলতে শুরু করেছিল। তারপর 10 মিনিট ধরে আমরা তাপ দিয়েই যাচ্ছি, কিন্তু এই তাপমাত্রাটা আর চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ তাপ তো আমরা দিচ্ছি, কিন্তু 10 মিনিট পর্যন্ত দেখা গেল যে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে সেটা 181, 82, 83 এভাবে আর বাড়ছে, কিন্তু আমরা তাপ দেওয়া স্টপ করি নাই, তাপ কিন্তু কন্টিনিউয়াসলি আমরা দিয়ে যাচ্ছি। এখন প্রশ্নটা হলো, এই যে 10 মিনিট পুরো বস্তুটা, 10 মিনিটে পুরো বস্তুটা গলে যে তরলে পরিণত হবে, এই 10 মিনিট পর্যন্ত তাপ দেওয়ার পরেও থার্মোমিটারে কেন আর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না? থার্মোমিটারে দেখা যাচ্ছে সেই 180 ডিগ্রি সেলসিয়াসেই আটকে রয়েছে। তাপ দেওয়া তো আমরা অব্যাহত রেখেছি। তাপ কিন্তু এক প্রকার শক্তি। আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি যেটি রয়েছে সেটি অনুযায়ী জানি যে শক্তির কোনো ধ্বংস নেই, আবার সৃষ্টিও নেই। তাহলে আমরা শক্তি কিন্তু সরবরাহ করছি, সেই শক্তি থার্মোমিটারে দেখা যাচ্ছে না। তাহলে প্রশ্নটা হলো, আমরা যে 10 মিনিট পর্যন্ত তাপ দিয়ে যাচ্ছি সেই তাপ আসলে যাচ্ছে কোথায়? তো এই কঠিন পদার্থের মধ্যে অণুগুলো একটা শক্ত বন্ধনে আবদ্ধ থাকে, যেটাকে আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল বলে থাকি। তো
এই আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে ছিন্ন করার জন্য ওই তাপগুলো ব্যবহৃত হয়। আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল বলতে এক প্রকার বলের কথা জানি। অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, একটা অণুর সাথে আরেকটা অণুর যে আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলের নামে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। তো কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশ প্রবল থাকে। তো এই কঠিন পদার্থের মধ্যে যতগুলো অণু রয়েছে, একটা অণুর সাথে আরেকটা অণুর আন্তঃআণবিক আকর্ষণ বল রয়েছে। এই আন্তঃআণবিক আকর্ষণ বলকে ছিন্ন করে, অর্থাৎ মনে করো যে এই কঠিন পদার্থের মধ্যে একটা অণু এখানে আর একটা অণু এখানে, তো এই অণুটাকে এইখান থেকে আরো দূরে নিয়ে গেলেই তাহলে সেটা তরলে পরিণত হবে, অর্থাৎ প্রসারিত হবে। তো অণুগুলো দেখা যাবে যে মোটামুটি ছোটাছুটি করতে পারছে, ওরকম হলেই তরলে পরিণত হবে আর কি। আমার প্রশ্নটা ছিল, আমরা 10 মিনিট যাবত কন্টিনিউয়াসলি তাপ দেওয়ার পরেও সেই তাপমাত্রা থার্মোমিটারে কেন দেখাচ্ছে না? তো সেটার উত্তরটা খুবই সহজ। কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণটা কাজ করে, সেই আন্তঃআণবিক আকর্ষণটাকে ছিন্ন করার জন্য, অর্থাৎ একটা অণুর সাথে আরেকটা অণুর যে বন্ধন রয়েছে, সেই বন্ধন ছিন্ন করার জন্যই সেই তাপ বা সেই শক্তিগুলো ব্যবহৃত হয়। 10 মিনিট পর্যন্ত যে তাপগুলো ব্যবহৃত হচ্ছে, এই তাপ আমরা পাত্রে দিচ্ছি, সেই তাপ বা সেই শক্তি ওই কঠিন পদার্থের অণুগুলোর মধ্যকার যে বন্ধন শক্তি রয়েছে, সেই বন্ধন ভাঙার জন্য ব্যবহৃত হয়। তো সেজন্য এই তাপমাত্রা হিসেবে আমরা থার্মোমিটারে দেখতে পাই না। আমি পুরো বিষয়টাকে আবার একটু সামারাইজ করতে চাই। একটা কঠিন পদার্থে আমরা তাপ প্রয়োগ করছি, তো একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে দেখা গেল যে কঠিন পদার্থটা গলতে শুরু করেছে। যত তাপমাত্রায় এসে কঠিন পদার্থটি গলতে শুরু করেছে, সেই তাপমাত্রাকে আমরা বলি ওই কঠিন পদার্থের গলনাঙ্ক, অর্থাৎ গলন যোগ অঙ্ক, গলনাঙ্ক। এটিকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে এরকম পাবো, গলন যোগ অঙ্ক, অর্থাৎ গলনের অঙ্ক, গলতে গিয়ে যে সংখ্যাটা, সেই সংখ্যাটি। তো গলনাঙ্ক মানে হচ্ছে কোন একটা কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে যত তাপমাত্রায় গিয়ে সেই কঠিন পদার্থটি গলতে শুরু করবে, সেই তাপমাত্রাকেই আমরা বলবো ওই কঠিন পদার্থটির গলনাঙ্ক। যেমন এখানে এই কঠিন পদার্থটির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 180 ডিগ্রি যখন তাপমাত্রা হলো, তখন কঠিন পদার্থটি গলতে শুরু করেছে। এই যে কঠিন পদার্থ গলতে শুরু করেছে বা গলার যে প্রক্রিয়াটা বা সিস্টেমটা, সেই সিস্টেমটাকে বলা হয় গলন। প্রক্রিয়া বা সিস্টেমটার নাম হচ্ছে গলন। আর একটা কঠিন পদার্থ যত তাপমাত্রায় গিয়ে গলতে শুরু করে, সেই তাপমাত্রাটার নাম হচ্ছে গলনাঙ্ক। তো গলনাঙ্কে এসে তাপমাত্রাটা স্থির হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না ওই কঠিন পদার্থটা পুরোপুরি গলে তরলে পরিণত হচ্ছে, দেখা যায় যে ওই তাপমাত্রাটা আটকে রয়েছে। অর্থাৎ এখানে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল, তারপর গলতে শুরু করেছে। ধরে নাও যে এই কঠিন পদার্থটা পুরোপুরি গলে তরলে পরিণত হতে 10 মিনিট সময় লাগে। দেখা যাবে এই 10 মিনিট পর্যন্ত আমরা তাপ দেওয়া অব্যাহত রাখা পরেও দেখা যাবে এই তাপমাত্রাটা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা আর চেঞ্জ হচ্ছে না, এটি বাড়ছে না। তো প্রশ্নটা হলো এই জায়গায়, আমরা তাপ কিন্তু দেওয়া অব্যাহত রেখেছি, কিন্তু থার্মোমিটারে তাপমাত্রা আর বাড়ছে না। ফলে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে জানি শক্তির কোনো ধ্বংসও নেই, সৃষ্টিও নেই। তাহলে প্রশ্নটা অবশ্যই এখানে করা যায়, এটা অবশ্যই লজিক্যাল। আমরা শক্তি দিচ্ছি, তাপ এক প্রকার শক্তি, আমরা শক্তি দিচ্ছি কিন্তু তাপমাত্রায় সেটি দেখাচ্ছে না। তাহলে কি এই শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে? শক্তির সংরক্ষণশীলতা নীতি বলছে শক্তির কোনো ধ্বংসও নেই, সৃষ্টিও নেই। তাহলে এই শক্তি যাচ্ছে কোথায়? তো এই শক্তি যাচ্ছে কোথায়? ওই যে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যকার যে বন্ধন রয়েছে, সেই বন্ধন ভাঙতে এই তাপ ব্যবহৃত হচ্ছে। তো কোনো কঠিন পদার্থ অণুগুলোর মধ্যকার বন্ধন ভাঙতে, অর্থাৎ অবস্থার পরিবর্তনে যে তাপ ব্যবহৃত হয়, সেই তাপকে বলে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। সেই তাপকে বলা হয় গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে এখানে আমরা টোটাল 3টি টার্ম বা পরিভাষার সাথে পরিচিত হলাম। একটি হচ্ছে গলন, কোন একটা কঠিন পদার্থ যে গলে যাচ্ছে, সেই গলনের প্রক্রিয়াটার নাম বা পদ্ধতির নাম বা সিস্টেমটার নামই হলো গলন। আর যত তাপমাত্রায় কোনো একটা কঠিন পদার্থ গলতে শুরু করে, সেই তাপমাত্রাটাকে আমরা বলবো গলনাঙ্ক, গলন যোগ অঙ্ক, গলনের অঙ্ক। তারপর যে টার্মটার কথা বলেছি, সেই টার্মটা হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ততাপ। গলনের আপেক্ষিক সুপ্ততাপ হচ্ছে এটি কঠিন পদার্থের অবস্থার পরিবর্তনে ব্যবহৃত হয়। এই তাপ অবস্থার পরিবর্তনের ব্যবহৃত হয়। এই তাপ তাপমাত্রায় কিন্তু দেখায় না। তাপমাত্রার পরিবর্তনে এই তাপের কোনো ভূমিকা নেই, কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তনে এই তাপ ব্যবহৃত হয়। অর্থাৎ একটা বস্তুকে কঠিন থেকে তরলে পরিণত করতে গিয়ে অণুগুলোর মধ্যকার যে বন্ধন রয়েছে, সেই বন্ধন ভাঙতে এই তাপ ব্যবহৃত
হয়। তো আশা করছি তোমরা এই তিনটি টার্ম বুঝতে পেরেছো। এখানে সবকিছুই আগের মতো আছে, সেই একই পাত্র, এখানে একটি থার্মোমিটারও রাখা আছে, এদিক দিয়ে তাপ দেওয়া হচ্ছে, কিন্তু এখন পাত্রটিতে রাখা আছে তরল পদার্থ, পানি নয়, যে কোনো ধরনের তরল পদার্থ। তো আমরা তাপ প্রয়োগ করছি, তাপ প্রয়োগ করার পর আমরা দেখতে পেলাম থার্মোমিটারে একটি পার্ট দেখা গেল, সেই পার্টটি মনে করো যে 80 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা যখন 80 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা দেখতে পাচ্ছি যে তরলের কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না। তারপর আমরা তাপ দেয়া অব্যাহত রাখলাম, অনেকক্ষণ পর দেখা গেল তাপমাত্রা 110 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তো যখন তাপমাত্রা 110 ডিগ্রি সেলসিয়াস হলো, সাথে সাথে আমরা দেখতে পেলাম তরল ফুটতে শুরু করেছে। যে তাপমাত্রায় তরল ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকেই বলা হয় ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক। আর তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার যে প্রক্রিয়া বা যে পদ্ধতি, সেটিকে বলা হয় স্ফুটন বা বাষ্পীভবনও বলা হয়, বাষ্পীভবন বা স্ফুটন। ফুটতে যে তাপমাত্রা, সেটিকে বলা হয় স্ফুটনাঙ্ক বা স্ফুটন যোগ অঙ্ক। স্ফুটনের যে সংখ্যা, সেটিকেই বলা হবে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কে তাপমাত্রা আসার পর চোখের পলকেই এই যে তরল রয়েছে পাত্রের মধ্যে, সেই তরল গ্যাসে পরিণত হবে না। এই পুরো তরল গ্যাসে পরিণত হতে একটা নির্দিষ্ট সময় লাগবে। ধরে নিলাম এখানে সময়টা হচ্ছে 20 মিনিট। এই পুরো তরল গ্যাসে পরিণত হতে মনে করো 20 মিনিট পর্যন্ত সময় লাগে। তো এই 20 মিনিট পর্যন্ত আমরা এই পাত্রটিতে তাপ দেয়া অব্যাহত রেখেছি। সেই আগের মতো দেখা যাবে থার্মোমিটারে 110 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা উঠেছিল, সেই তাপমাত্রা এসে স্থির হয়েছে। আমরা 20 মিনিট পর্যন্ত তাপ দিয়েই যাচ্ছি, কিন্তু থার্মোমিটারে সেই তাপমাত্রাটা দেখাচ্ছে না। এখন প্রশ্ন হলো যে কেন থার্মোমিটারে তাপমাত্রা দেখাচ্ছে না? তো তরল পদার্থের অণুগুলোর মধ্যেও একটা আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, একটা বন্ধন কিন্তু আছে। তো এই বন্ধন ভাঙার ক্ষেত্রেই এই তাপ ব্যবহৃত হয়। 10 মিনিট পর্যন্ত আমরা যেই তাপ দিচ্ছি, সেই তাপ তরল পদার্থের যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল রয়েছে, যে বন্ধন রয়েছে, সেই বন্ধন ভাঙতেই এই তাপ ব্যবহৃত হয়। এই তাপ থার্মোমিটারে কিন্তু দেখায় না। তাহলে এই তাপ অবস্থার পরিবর্তনে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ তরল থেকে গ্যাসে পরিণত করতে এই তাপ ব্যবহৃত হচ্ছে, কিন্তু থার্মোমিটারে কিন্তু এই তাপ দেখা যায় না। তো এটিকে বলা বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। আর কঠিন পদার্থের সময় আমরা বলেছিলাম গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। গলনের আপেক্ষিক তাপের একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে LF = del Q / m। অনুরূপভাবে বাষ্পীভবনের যে আপেক্ষিক সুপ্ত তাপ, সেটিরও এক সূত্র রয়েছে, সেটি হচ্ছে LV del Q / m। এই দুটো সূত্র তোমরা মুখস্থ রাখতে পারো। আমরা ইতিমধ্যে অনেকগুলো পরিভাষা বা টার্মের সাথে পরিচিত হলাম। একটি হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে গলন, গলনাঙ্ক এবং গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। গলন কি? কঠিন থেকে তরলে পরিণত হওয়ার যে প্রক্রিয়া বা যে পদ্ধতি, কঠিন থেকে তরলে পরিণত হওয়ার যে প্রক্রিয়া বা যে পদ্ধতি বা যে সিস্টেম, সেটিকে বলা হয় গলন। আর একটা কঠিন পদার্থে তাপ প্রয়োগ করতে করতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে পৌঁছালে সেই কঠিন পদার্থটা ধীরে ধীরে গলতে শুরু করে, সেই তাপমাত্রাটুকুকে বলা হবে গলনাঙ্ক। গলনাঙ্কে এসে দেখা যায় যে তাপমাত্রা স্থির হয়ে আছে। আমরা 10 মিনিট, 12 মিনিট, 13 মিনিট পর্যন্ত তাপ দিয়ে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সেই কঠিন পদার্থটা গলে পুরোপুরি তরলে পরিণত হচ্ছে, দেখা যাচ্ছে সেই তাপমাত্রা আর বাড়ছে না। তো এই তাপ কঠিন পদার্থের অণুগুলোর মধ্যকার যে বন্ধন রয়েছে, সেই বন্ধন ভাঙতে ব্যবহৃত হয়। সেই তাপকে বলা হয় গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এবার আসি তরল পদার্থের ক্ষেত্রে। তরল পদার্থ আমরা তাপ প্রয়োগ করলে তরল পদার্থ গ্যাসে পরিণত হয়। তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এই যে তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেটিকে বলা হয় বাষ্পীভবন বা স্ফুটন। তো একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর তরল ফুটতে শুরু করে। যে তাপমাত্রায় পৌঁছানোর পর তরল ফুটতে শুরু করে, সেই তাপমাত্রাকে বলা হবে স্ফুটনাঙ্ক ওই তরল পদার্থের। তো স্ফুটনাঙ্কে এসেও কঠিন পদার্থের মতো তাপমাত্রা স্থির হয়ে থাকে। আমরা তাপ দেওয়ার পরেও দেখা যাবে যে সেই তাপমাত্রা আর বাড়ছে না। তো এই তাপ তরল পদার্থের অণুগুলোর মধ্যকার বন্ধন ভাঙতে ব্যবহৃত হয়। এই জন্য এই তাপকে বলা হবে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। তারপর গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এবং বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপের দুটো সূত্র আমি বললাম। তো সূত্র দুটো হচ্ছে, একটি LF = del Q / m, অন্যটি হচ্ছে LV = del Q / m। এখন একটি তরল পদার্থ কে তাপ দেওয়ার পর সেটি বাষ্পে বা গ্যাসে পরিণত হচ্ছে। এখন সেই গ্যাসে যদি আমরা আরো তাপ দিতে থাকি, অনেক তাপ দিলাম, আমরা অনেক বেশি পরিমাণে তাপ দিলাম, তাপমাত্রার পরিমাণটা অনেক বড়, তখন কি হবে? তখন দেখা যাবে ওই গ্যাস একটি বিশেষ অবস্থা প্রাপ্ত হয়েছে, সেটিকে বলা হবে প্লাজমা অবস্থা। এটি
পদার্থের চতুর্থ অবস্থা হিসেবে বিবেচিত হয়। তো ওই অবস্থায় গেলে গ্যাসের যে পরমাণুগুলো রয়েছে সেগুলো আয়নিত হয়ে যায়, তারা তখন তড়িৎ পরিবহন করতে পারে। এটি পদার্থের চতুর্থ অবস্থা বা বিশেষ একটি অবস্থা। তো আশা করছি প্লাজমা অবস্থা কি সেটিও তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা অন্য টপিকগুলোতে যাব।